প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমরা আগে ইতিপূর্বে কয়েকটি ক্লাস করেছিলাম, আবার অনলাইনে ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি। আমি প্রথমেই তোমাদের আজকে ক্লাসের শুরুতেই স্বাগত জানাচ্ছি, তোমাদের ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। তারপরে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি, যেটা আগেও দিয়েছি এবং স্লাইডের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক, আলীনগর স্কুল ও কলেজ, গমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ। তারপরে স্লাইডে আমরা যাচ্ছি আমাদের পাঠ পরিচিতি। আমাদের ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণী আর প্রথম অধ্যায় থেকে আলোচনা করছিলাম। তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, পূর্ব পাঠ আলোচনা। আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো পূর্ব পাঠ আলোচনায় আমরা আলোচনা করতে চাই এবং সংক্ষিপ্তভাবে আমরা এই বিষয়গুলো একটা আলোচনা করব। তো আমরা গত ক্লাসে ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ এই বিষয়টা আলোচনা করেছিলাম এবং সেই আলোচনাতে প্রাচীন যুগ এবং মধ্যযুগের ব্যবস্থাপনা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো সেখানে আমাদের প্রাচীন যুগে বর্তমানেই ছিল যে হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তো এই সভ্যতার যে উল্লেখযোগ্য যে অবদান হচ্ছে যে দপ্তরীয় দলিল প্রণয়ন করা হতো এই সভ্যতায় এবং এটা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাহলে মেসোপটেমিয়া থেকে আমাদের কোনো প্রশ্ন আসে, তাহলে এখান থেকে আসতে পারে যে দপ্তরীয় দলিল কোন সভ্যতার অবদান, আমাদের বলতে হবে মেসোপটেমীয় সভ্যতার অবদান। তারপরে আছে আমাদের মিশরীয় সভ্যতা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন সভ্যতা। ব্যবস্থাপকীয় উন্নয়নের ইতিহাসে বা ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে মিশরীয় সভ্যতা হচ্ছে প্রাচীনতম সভ্যতা। এখান থেকে আমাদের একটা প্রশ্ন অনেক সময় আসে যে সবথেকে প্রাচীনতম সভ্যতা কোনটি? মিশরীয় সভ্যতা। আর এটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। এখানে আমরা বলেছিলাম যে রাজা হাম্বুরাবি তিনি তার রাষ্ট্র পরিচালনা করার জন্য দি কোড অফ হাম্বুরাবি প্রণয়ন করেছিলেন। তো ব্যাবিলনীয় সভ্যতায় যে আইনটি প্রণয়ন করা হয়েছিল সেটা কোড অফ হাম্বুরাবি নামে পরিচিত। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আছে আমাদের হিব্রু সভ্যতা। এখানে হিব্রু সভ্যতার প্রাণ ছিল হযরত ঈসা আলাইহিস সালাম, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপরে চৈনিক সভ্যতা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই সভ্যতায় সানজু নামে একজন দার্শনিক তিনি একটি বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দি আর্ট অফ অর। তো সানজু কর্তৃক প্রণীত গ্রন্থের নাম কি? দি আর্ট অফ অর। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমরা সংক্ষিপ্তভাবে দেখতে চাই যে গ্রিক সভ্যতায় সক্রেটিস এবং প্লেটো এই দুজন দার্শনিক ছিলেন এবং সক্রেটিস ছিলেন সার্বজনীন ব্যবস্থাপনার পথ প্রদর্শক। উনি ব্যবস্থাপনার সার্বজনীনতার কথা বলেছেন এবং প্লেটো শ্রমতত্ত্ব বা শ্রমবিভাজন নীতির কথা বলেছেন। এই দুটা বিষয় আমাদের মনে রাখতে হবে। আর রোমান সভ্যতা তাদের যে আইন প্রণয়ন করেছিল, 12 টেবল নামে যে আইনটি প্রণয়ন করেছিল এটি রোমান সভ্যতায় হয়েছিল। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। আর ভারতীয় সভ্যতায় কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থটি তিনি লিখেছিলেন এবং এখানে ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কৌটিল্য তার বইয়ের নাম কি? অর্থশাস্ত্র। এখানেও তিনি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তারপরে মধ্যযুগে ব্যবস্থাপনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং তিনি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, তিনি কথা বলেছিলেন। এবং আল ফারাবি তিনি চেন অফ কমান্ডের কথা বলেছিলেন। এটা কিন্তু একটা প্রশ্ন আমাদের আসে যে আল ফারাবি যে চেন অফ কমান্ড যে কথা কে বলেছেন? আল ফারাবি। আর ইমাম গাজ্জালি নসিহত আল মুলক নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন। ইমাম গাজ্জালি 1100 খ্রিস্টপূর্ব 1100 অব্দে। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তারপরে আছে আমাদের লুকা প্যাসিওলি, তিনি 1494 খ্রিস্টাব্দে
দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি প্রবর্তন করেছিলেন লুকা প্যাসিওলি। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের অনেক সময় আসে। তারপরে আমাদের আসছে স্যার থমাস মুর। তিনি ইউটোপিয়া নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন খ্রিস্টপূর্ব 1500 অব্দে। স্যার থমাস মুর কর্তৃক প্রণীত গ্রন্থের নাম কি? ওই যে ইউটোপিয়া। আর নিকোলো ম্যাকিয়াভেলি তিনি দুইটা বই লিখেছিলেন, একটা প্রিন্স এবং দি ডিসকোর্সেস নামক দুইটি গ্রন্থ রচনা করেছিলেন। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আমাদের পূর্বপাঠ যে আলোচনা সেটা সংক্ষিপ্ত আলোচনা করলাম, এবং এই বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে, সেই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তো আমরা যে আলোচনা করছিলাম আসলে যে ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ এই বিষয়টি আলোচনা করছিলাম, এবং আলোচনা করতে যে আমরা যে পূর্বপাঠ আলোচনা করলাম যে প্রাচীন যুগে ব্যবস্থাপনা এবং মধ্যযুগে ব্যবস্থাপনা এই বিষয়গুলি আলোচনা করলাম। আজকে আমরা দেখব যে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে আধুনিক যুগে যে সমস্ত মানুষ অবদান রেখেছেন তাদের বিষয়গুলো আমরা আলোচনা করব। শিখন ফল, আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেখান থেকে আমরা একজন শিক্ষার্থী কি শিখতে পারবে সেই বিষয়টা আমরা দেখব, যে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে তারা বলতে এবং ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছিলাম যে আধুনিক যুগ। তো ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশকে যদি আলোচনা করতে যাওয়া যায় বা করতে হয়, তাহলে এটা তিনটা যুগে আমরা ভাগ করেছিলাম। একটা বলেছিলাম প্রাচীন যুগ, একটা বলেছিলাম মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তো আধুনিক যুগটা শুরু হয়েছে কোথা থেকে? 1750 খ্রিস্টাব্দ হতে বর্তমান সময় পর্যন্ত, এই সময়টি পুরোটিকে বলা হচ্ছে আধুনিক যুগ। আবার আধুনিক যুগকে যদি আমরা সুন্দরভাবে আলোচনা করতে চাই, তাহলে এই যুগটাকেও আবার তিনটি পর্যায়ে বা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা হচ্ছে শিল্প বিপ্লব যুগে ব্যবস্থাপনা, শিল্প বিপ্লব পরবর্তী যুগে ব্যবস্থাপনা, আরটা হচ্ছে সমসাময়িক যুগে ব্যবস্থাপনা। তো এই তিনটা যুগে আমরা ভাগ করেছি আধুনিক যুগকে আলোচনার সুবিধার্থে। তো এই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। তো আধুনিক যুগে যা তিনটা ভাগ যে আমরা করলাম, একটা হচ্ছে কি শিল্প বিপ্লব যুগে ব্যবস্থাপনা। এটা হচ্ছে 1750 খ্রিস্টাব্দ হতে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকেই শিল্প বিপ্লব যুগে ব্যবস্থাপনা বলা হয়, বা এই সময়টাকে শিল্প বিপ্লবের যুগ ধরা হয়। তো শিল্প বিপ্লব প্রথম কখন শুরু হয়েছিল এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং শিল্প বিপ্লব প্রথমত শুরু হয়েছিল ব্রিটেনে বা ইংল্যান্ডে। শিল্প বিপ্লব প্রথমত শুরু হয়েছিল ব্রিটেন বা ইংল্যান্ডে। সে সময় পশু নির্ভরতা এবং কায়িক শ্রমের পরিবর্তে উৎপাদন ক্ষেত্রে যন্ত্রপাতির ব্যবহার শুরু হয় এবং পারিবারিক উৎপাদন ব্যবস্থাগুলো বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় রূপ নেয়, এবং এক্ষেত্রে এই সময় ব্যবস্থাপনারও যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল এই শিল্প বিপ্লব যুগে। তো এই যুগে ব্যবস্থাপনার উন্নয়নে যে সমস্ত মনীষী বা ব্যবস্থাপনা বিশারদগণ অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, ম্যাথিউ বোল্টন এবং জেমস ওয়াট, রবার্ট ওয়েন, চার্লস বেবেল। এই বিষয়টি প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি আমাদের একটু খেয়াল রাখতে হবে যে শিল্প বিপ্লব যুগে ব্যবস্থাপনায় কোন কোন মনীষী অবদান রেখেছিলেন, এই বিষয়টি একটি খেয়াল রাখতে হবে আমাদের। তো প্রথমে হচ্ছে কি জেমস স্টাউট, অ্যাডাম স্মিথ, ম্যাথিউ বোল্টন এবং জেমস ওয়াট, রবার্ট ওয়েন এবং চার্লস বেবেল। এখন এই সমস্ত মনীষী ব্যবস্থাপনার উন্নয়নে কিভাবে অবদান রাখলেন সেই বিষয়গুলো আমরা একটি দেখার চেষ্টা করব। তোমরা খেয়াল করো। জেমস স্টুয়ার্ট 1767 খ্রিস্টাব্দে অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থটির নাম ছিল অ্যান ইনকোয়ারি ইনটু দ্য প্রিন্সিপলস অফ পলিটিক্যাল ইকোনমি। এই গ্রন্থে তিনি ক্ষমতার উৎস সম্পর্কে তত্ত্ব দিয়েছেন। তিনি শিল্পে যন্ত্র ব্যবহারের পক্ষে জোরালো যুক্তি এবং বক্তব্য তুলে ধরেন। এভাবে তিনি ব্যবস্থাপনার উন্নয়নে বা ব্যবস্থাপনার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জেমস স্টাউট। তারপরে আছে আমাদের অ্যাডাম স্মিথ ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী এবং অর্থনীতির জনক, এটা আমরা সবাই জানি।
তিনি 1776 খ্রিস্টাব্দে একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থটির নাম ছিল দি ওয়েলথ অফ নেশন। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ দি ওয়েলথ অফ নেশন। এবং এই গ্রন্থটির জন্য বিখ্যাত হয়ে আছেন। এই গ্রন্থে তিনি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে শ্রমবিভাজনের উপর গুরুত্ব তুলে ধরেন। তিনি শ্রমবিভাজনের 3টি মৌলিক সুবিধার কথা উল্লেখ করেন। তিনি বলেন শ্রমবিভাজন শ্রমিকদের সময় বাঁচায়, শ্রমবিভাজন শ্রমিকদের দক্ষতা বাড়ায়, এটি শ্রমিকদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন করে থাকে। এবং অর্থনীতির জনক হয়েও তিনি ব্যবস্থাপনায় স্মরণীয় হয়ে আছেন। কী জন্য? তিনি শ্রমবিভাজনের কথা বলেছিলেন। উৎপাদনকে যদি বাড়াতে হয় তাহলে শ্রমবিভাজন করতে হবে, যেটা প্লেটো বলেছিলেন। এবং এই শ্রমবিভাজন করলে এখানে 3টি মৌলিক সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে শ্রমবিভাজন শ্রমিকদের দক্ষতা বাড়ায়, শ্রমবিভাজন শ্রমিকদের সময় বাঁচায়, এটি শ্রমিকদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন করে থাকে। তাহলে তিনি অর্থনীতির জনক হয়েও ব্যবস্থাপনার উন্নয়নে স্মরণীয় হয়ে আছেন তার এই যে শ্রমবিভাজন নীতির কারণে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো তারপরে যে সমস্ত ব্যবস্থাপনা বিশারদ অবদান রাখেন তিনি হচ্ছেন ম্যাথিউ বোল্টন এবং জেমস ওয়াট। এই 2 বিজ্ঞানী একসাথে স্টিম ইঞ্জিন তৈরির জন্য বোল্টন ওয়াট অ্যান্ড সন্স নামক একটি প্রতিষ্ঠান গঠন করেন। তাহলে 1800 খ্রিস্টাব্দে তারা সহযোগী আরেকটি প্রতিষ্ঠান করে, সেটার নাম হচ্ছে সোহা ইঞ্জিনিয়ারিং ফাউন্ডারি গড়ে তোলেন। সেখানে তারা গবেষণা উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করেন। তাছাড়া বাজার গবেষণা ও পূর্বানুমান, কার্যপ্রবাহ, যন্ত্রপাতি বিন্যাস, উৎপাদন পরিকল্পনা, উৎপাদন প্রক্রিয়া, আদর্শমান প্রতিষ্ঠা, প্রণোদনা প্রভৃতি ক্ষেত্রে অবদান রাখেন এই 2 বিজ্ঞানী। বিশেষ করে ম্যাথিউ বোল্টন এবং জেমস ওয়াট স্টিম ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাছাড়াও যে কথাগুলো আমরা বললাম যে বাজার গবেষণা, পূর্বানুমান, উৎপাদন পরিকল্পনা, উৎপাদন প্রক্রিয়া, যন্ত্রপাতি বিন্যাস, আদর্শমান প্রতিষ্ঠা, প্রণোদনা, এই সমস্ত কাজের জন্য তারা ব্যবস্থাপনায় স্মরণীয় হয়ে আছেন ম্যাথিউ বোল্টন এবং জেমস ওয়াট। তারপরে রবার্ট ওয়েন। 1800 খ্রিস্টাব্দ হতে 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত স্কটল্যান্ডের বিভিন্ন যন্ত্রশিল্পে ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন ও গবেষণা করেন। শিল্প বিপ্লবের যুগে শ্রমিকদের যন্ত্রের মধ্যে কিন্তু ব্যবহার করা হতো। সে সময়েও তিনি কারখানায় কর্মরত শ্রমিকদের চাকরির মেয়াদ বাড়ানো, কর্মঘণ্টা কমানো, তারপরে খাবারের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা এবং রাস্তাঘাট নির্মাণ প্রভৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই জন্য তাকে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় রবার্ট ওয়েনকে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্ন যে রবার্ট ওয়েন কিসের জনক ছিলেন? আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক বা আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক তাকে বলা হয় রবার্ট ওয়েনকে। এবং সে সময় তিনি একটা বই লিখেছিলেন এ নিউ ভিউ অফ সোসাইটি, সেটা 1813 সালে প্রকাশিত হয়েছিল, এ নিউ ভিউ অফ সোসাইটি। তাহলে রবার্ট ওয়েন হচ্ছে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক। তাহলে আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে কি? রবার্ট ওয়েন। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা সবসময় এটা আসে। তারপরে আমরা যাব চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজের কথা তোমরা শুনেছ। তিনি মূলত ব্রিটিশ গণিত শাস্ত্রবিদ, অধ্যাপক চার্লস ব্যাবেজ ছিলেন গণিত শাস্ত্রবিদ। তিনি 1791 হতে 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত গণিত শাস্ত্রের জ্ঞানকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগের উপর গবেষণা করেন। গণিত শাস্ত্রের যে জ্ঞান আছে সেটাকে ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োগের জন্য তিনি কি করেন? গবেষণা করেন। এছাড়া শ্রমিকদের জন্য মুনাফা বন্টন প্রথা, উৎপাদন কৌশল, প্রণোদনা মজুরি প্রভৃতির উপর তারা অবদান রাখেন এবং তার অবদান অনস্বীকার্য হয়ে আছে। আর তিনি সর্বপ্রথম ডিফারেন্স ইঞ্জিন নামে সক্রিয় মেকানিক্যাল ক্যালকুলেটরের নকশা করেন। আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করছি এটার নকশা কিন্তু উনি করেছিলেন, চার্লস ব্যাবেজ। এটা ডিফারেন্স ইঞ্জিন নামে সক্রিয় মেকানিক্যাল ক্যালকুলেটর নকশা করেন। এই জন্য তাকে আধুনিক গণনাশাস্ত্রের জনক বলা হয়। পাশাপাশি উনি 1833 সালে তিনি সর্বপ্রথম অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি যান্ত্রিক পরিকল্পনা নকশা তৈরি করেন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি যান্ত্রিক পরিকল্পনা নকশা তৈরি করেন এবং এটাই পরবর্তীতে কম্পিউটারের কাজে ব্যবহৃত হয়। এই জন্য চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তাহলে কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। এটা তোমাদের বিভিন্ন পাঠ্যপুস্তকে আছে, তোমরা ভালো জানো চার্লস ব্যাবেজ। তাহলে এখান থেকে আমাদের বিষয়গুলো দুটো মনে রাখতে হবে যে গণনাশাস্ত্রের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, আবার কম্পিউটারের জনক বলা হচ্ছে চার্লস ব্যাবেজকে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই সমস্ত বিজ্ঞানী ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
তারপরে আমরা চলে যাব, তাহলে আমাদের শিল্প বিপ্লবের যুগটা শেষ। তাহলে শিল্প বিপ্লবের পরে আসে শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এটা 1851 খ্রিস্টাব্দ হতে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে শিল্প বিপ্লবের পরবর্তী যুগ বলা হয়, বা এটাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগও বলা হয়ে থাকে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগ। তাই শিল্প বিপ্লবের পর বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগটা শুরু হচ্ছে কোথা থেকে? 1851 খ্রিস্টাব্দ হতে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এ সময় আসলে উৎপাদন ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতির ব্যবহার হতো। অর্থাৎ যখন শিল্প বিপ্লব হলো তখন শিল্পীয় পণ্যের ব্যাপক চাহিদা বৃদ্ধি পায়, ফলে উৎপাদন ক্ষেত্রে দক্ষ কারিগরের বা শ্রমিকের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পূরণ করার জন্য উৎপাদন ক্ষেত্রে গতানুগতিক ও বিশৃঙ্খল পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রয়োগ শুরু হয়, এবং একেই বলা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এ সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে সুশৃঙ্খল ও ধারাবাহিক পদ্ধতি, রীতিনীতি ও জ্ঞান বিজ্ঞানের প্রয়োগ হতে থাকে, যা ব্যবস্থাপনাকে সমৃদ্ধ করেছে। শিল্প বিপ্লব পরবর্তী যুগ বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগে যে সমস্ত ব্যবস্থাপনা বিশারদ ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখেন তাদের মধ্যে হচ্ছে কি ফ্রেডারিক উইন্সলো টেলর, হেনরি ফেওল, ম্যাক্স ওয়েবার, ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেথ, লিলিয়ান ইভেলিন মুলার গিলব্রেথ, অলিভার শেলডন, মেরি পার্কার পলেট, চেস্টার আরভিং বার্নার্ড, হেনরি লরেন্স গ্যান্ট, এন্টন মেও, হুগো মনস্টোরবার্গ। এই যে লেখক ব্যবস্থাপনা বিষয়দের নাম আছে, এগুলো আমাদের একটু কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ শিল্প বিপ্লব পরবর্তী যুগ বা বৈজ্ঞানিক যুগে যে সমস্ত ব্যবস্থাপনা বিষয় অবদান রাখেন তাদের কথাগুলো একটু এবং তাদের নামগুলো একটা আমাদের মনে রাখতে হবে। তো প্রথমে আমাদের আসছে ফ্রেডারিক উইন্সলো টেলর, যাকে বলা FW টেলর। তিনি 1856 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে ফ্রেডারিক উইন্সলো টেলর জন্মগ্রহণ করেন 1856 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি পড়াশোনার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু চোখের সমস্যাজনিত কারণে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে তিনি আমেরিকার মিডভেল স্টিল কোম্পানিতে তিনি 1878 খ্রিস্টাব্দে একজন যন্ত্রচালক হিসাবে যোগ দেন, এবং সেখানে তিনি তার কাজের দক্ষতা ও বুদ্ধিমত্তার বলে পদোন্নতির ধারাবাহিকতায় এবং এরই ফাঁকে তিনি নৈশকালীন পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন, এবং তিনি তার কাজের দক্ষতা, বুদ্ধিমত্তা ও যোগ্যতার বলে পদোন্নতির ধারাবাহিকতায় তিনি মাত্র 28 বছর বয়সে কোম্পানির প্রধান প্রকৌশলীর পদ লাভ করেন, এবং উৎপাদনের গুণগত মান বাড়ানো এবং উৎপাদন ব্যয় কমানোর জন্য গতানুগতিক বিশৃঙ্খল রীতিনীতির পরিবর্তে উৎপাদন ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগের উপরে তিনি গুরুত্ব আরোপ করেন। তাছাড়া শ্রমবিবাদ কমাতে তিনি কার্যভিত্তিক প্রণোদনামূলক মজুরি প্রথা প্রবর্তন করেন। এই জন্য তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তাহলে তিনি সর্বপ্রথম ফ্রেডারিক উইন্সলো টেলর সর্বপ্রথম এই যে উৎপাদনের ক্ষেত্রে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতির প্রয়োগের কথা বলেন, এবং এর মাধ্যমে উৎপাদনের গুণগত মান বাড়ানো সম্ভব এবং উৎপাদন ব্যয় কমানো সম্ভব। এই জন্য তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়, এবং তাকে কার্যভিত্তিক সংগঠনের জনকও বলা হয়, কারণ তিনি শ্রমবিরোধ কমাতে তিনি কার্যভিত্তিক প্রণোদনামূলক মজুরি প্রথা প্রবর্তন করেন। এই জন্য তাকে কার্যভিত্তিক সংগঠনের জনকও বলা হয়ে থাকে। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন পরীক্ষা আসে, এবং ফ্রেডারিক উইন্সলো টেলর বা FW টেলর সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, এবং ওনাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তারপরে আমরা যাব হেনরি ফেওল। ইনিও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই ব্যবস্থাপনার উন্নয়নের ইতিহাসে। তিনি 1841 খ্রিস্টাব্দে তুরস্কের ইস্তাম্বুলে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের SA কমেন্ট্রি ফোর্থ চ্যাম্বোর্ডের একটি কয়লা খনিতে প্রকৌশলী হিসাবে 1860 খ্রিস্টাব্দে যোগদান করেন, এবং তিনি 1916 খ্রিস্টাব্দে একটি বিখ্যাত গ্রন্থ লেখেন, এবং ফরাসি ভাষায় এই গ্রন্থটি তিনি লেখেন। সে বইটির নাম ছিল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিট জেনারেল নামে প্রকাশিত হয়। পরবর্তীতে এ বইটি
আমেরিকা থেকে ইংরেজিতে অনুবাদ করা হয় এবং সেটার নাম ছিল জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। তো তিনি শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমকে 6 ভাগে ভাগ করেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হেনরি ফেওলকে কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়, কারণ তিনি সর্বপ্রথম শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমকে 6 ভাগে ভাগ করেন। যেটা আমরা যখন ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা করেছিলাম হেনরি ফেওলের, তখন কিন্তু এগুলো বলেছিলাম যে টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমেন্ট, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। অর্থাৎ ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজের সমষ্টি। তো শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমকে হেনরি ফেওল 6টি ভাগে ভাগ করেছেন। হেনরি ফেওল ব্যবস্থাপনার 14টি মৌলিক নীতির কথা বলেছেন। সেগুলো হচ্ছে কার্য বিভাজন, কর্তৃত্ব দায়িত্বের সমতা, নিয়মানুবর্তিতা, আদেশের ঐক্য, নির্দেশনার ঐক্য, সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন, ন্যায্য পারিশ্রমিক, শৃঙ্খলা, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, জোড়াময় শিকল নীতি, সাম্য, চাকরির স্থায়িত্ব, উদ্যোগ, একতায় বল। তিনি এই 14টি নীতির কথা বলেছেন। এই বিষয়গুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব এবং আমাদের আলোচনায় এগুলো আছে। এই 14টা নীতির কথা তিনি বলেছিলেন। তাই তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় হেনরি ফেওল। তো হেনরি ফেওল ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ওনাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, যে তিনি শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রমকে 6 ভাগে ভাগ করেছেন, আবার তিনি ব্যবস্থাপকের 5টি গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টা নীতির কথা বলেছেন, যা আজও বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে মেনে চলা হচ্ছে। তাই তাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আবার আমরা দেখছি ম্যাক্স ওয়েবার। 1864 থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনার উন্নয়ন অবদান রাখেন। তিনি ছিলেন জার্মান দার্শনিক, সমাজ বিজ্ঞানী ও রাষ্ট্রবিজ্ঞানী। ওনাকে আমলাতন্ত্রের জনক বলা হয়। তিনি জটিল সাংগঠনিক স্তর ও স্থায়ী কর্মকর্তা দিয়ে পরিচালিত শাসন ব্যবস্থাকে আমলাতন্ত্র বলে অভিহিত করেছেন এবং ওনাকে আমলাতন্ত্রের জনক বলা হয়। এর মাধ্যমে, এই আমলাতন্ত্রের মাধ্যমে সিদ্ধান্ত নিতে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয়। তিনি আমলাতন্ত্রের 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে স্থায়িত্ব, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, নিয়মানুবর্তিতা এবং স্তর বিন্যাস। তো ম্যাক্স ওয়েবারকে বলা হচ্ছে আমলাতন্ত্রের জনক। তারপরে আছে ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেট। তিনি 1868 থেকে 1924 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র 17 বছর বয়সে লেখাপড়া ছেড়ে রাজমিস্ত্রির কাজে যোগ দেন। তিনি কার্য সম্পাদনের সর্বোত্তম পদ্ধতি উন্নয়নের জন্য সব সময় চিন্তা ভাবনা করতেন এবং চেষ্টা করেছেন। তিনি সময় নিরীক্ষা, গতি নিরীক্ষা, ক্রান্তি নিরীক্ষার ক্ষেত্রে গিলব্রেট গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া তিনি প্রবাহ প্রক্রিয়া চার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, আবিষ্কার করেন। ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেট প্রবাহ প্রক্রিয়া চার্ট আবিষ্কার করেন, যা বর্তমানে কলকারখানার যন্ত্রপাতি বিন্যাসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এসব অবদানের জন্য তাকে ব্যবস্থাপনা প্রকৌশলের জনক বলা হয়। তাহলে গিলব্রেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে যে ফলো প্রসেস চার্ট, যেটাকে বলে আমরা প্রবাহ প্রক্রিয়া চার্ট। এর মাধ্যমে কলকব্জা বা যন্ত্রপাতি বিন্যাস করা হয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা একটি কলকারখানায়। এসব অবদানের জন্য তাকে ব্যবস্থাপনা প্রকৌশলের জনক বলা হয়ে থাকে, ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেট। প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এরপরে অবদান রাখছেন লিলিয়ান ইভেলিন মোলার গিলব্রেট। তিনি 1878 থেকে 1972 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখেন। লিলিয়ান মোলার গিলব্রেটকে ব্যবস্থাপনার প্রথম নারী বা মানবী হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি একজন আমেরিকান মনোবিজ্ঞানী, শিল্প পরামর্শক এবং শিক্ষাবিদ ছিলেন। তিনি ছিলেন ফ্রাঙ্ক বাঙ্কার গিলব্রেটের স্ত্রী। 1915 সালে বা খ্রিস্টাব্দে তিনি শিল্প মনোবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ব্যবস্থাপনা জগতে এই নারী স্বামীর সাথে একাধিক গবেষণা কাজে অংশগ্রহণ করে আধুনিক ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। লিলিয়ান ইভেলিন মোলার গিলবার্টকে ব্যবস্থাপনার প্রথম নারী বা মানবী হিসেবে আখ্যায়িত করা হয়। এই বিষয়টা আমরা একটু মনে রাখতে হবে। তারপরে আছে অলিভার শেলডন। 1894 খ্রিস্টাব্দ হতে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অবদান রাখেন। তিনি একজন ব্রিটিশ ব্যবস্থাপনা বিশারদ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কোর্স সম্পূর্ণ করে সামরিক বাহিনীতে যোগদান করেন। তিনি 1923 খ্রিস্টাব্দে দি ফিলোসফি অফ ম্যানেজমেন্ট নামক বই রচনা করেন। হেনরি থেওল এবং এফ.ডব্লিউ. টেলরের দৃষ্টিভঙ্গির সাথে আধুনিক ব্যবস্থাপনা রীতিনীতি কাজের মধ্যে সমন্বয় করে তিনি ব্যবস্থাপনাকে একটি সামগ্রিক রূপ দেওয়ার চেষ্টা করেন। তিনি ব্যবস্থাপনার কার্যাবলীর সার্বজনীনতার ব্যাপারে দ্বিমত পোষণ করেন। অলিভার শেলডন। তাহলে তার গুরুত্বপূর্ণ বই হচ্ছে দি ফিজিওলজি অফ ম্যানেজমেন্ট। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা যাচ্ছি মেরি পার্কার ফলেট। তিনি 1868 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখেন। তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্যবস্থাপনা পরিচালক, দার্শনিক এবং সমাজবিজ্ঞানী ছিলেন। তিনি ডাইনামিক অ্যাডমিনিস্ট্রেশন নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি ব্যবস্থাপনার নেতৃত্ব, কর্তৃত্ব, সংহতি ও সমন্বয় সাধনের নীতির উপর গুরুত্ব আরোপ করেন। অনেক ব্যবস্থাপনার দিক তাকে আধুনিক ব্যবস্থাপনার জননী হিসেবে আখ্যায়িত করেন মেরি পার্কার। তাহলে মেরি পার্কার ফলে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে অবদানটি হচ্ছে যে ব্যবস্থাপনায় নেতৃত্ব, কর্তৃত্ব, সংহতি ও সমন্বয় সাধনের নীতির উপর গুরুত্ব আরোপ করেন। যেটা আমাদের মনে রাখতে হবে। এবং ওনাকে আধুনিক ব্যবস্থাপনার জননী হিসেবে অভিহিত করা হয়। চেস্টার আরভিং বার্নার্ড। তিনি 1886 খ্রিস্টাব্দ হতে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখেন। তিনি একজন মার্কিন পণ্ডিত ও বুদ্ধিজীবী। তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। 1922 খ্রিস্টাব্দে তিনি একটি টেলিফোন কোম্পানিতে যোগ দেন। তিনি 1927 খ্রিস্টাব্দ থেকে 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত নিউ জার্সি টেলিফোন কোম্পানির প্রেসিডেন্ট ছিলেন। বার্নার্ড 1938 খ্রিস্টাব্দে দি ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ নামক গ্রন্থ রচনা করেন, যা ব্যবস্থাপনা জগতে মূল্যবান অবদান হিসেবে বিবেচিত। বার্নার্ড 1938 খ্রিস্টাব্দে একটি বই লেখেন। সেই বইটির নাম হচ্ছে দি ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ। তাকে সিস্টেম বা পদ্ধতিগত মতবাদের প্রবক্তা বলা হয়। এই সব অবদানের জন্য তাকে সিস্টেম বা পদ্ধতিগত মতবাদের প্রবক্তা বলা হয়। তারপরে আমরা বলবো নাম উচ্চারণ করবো। উনি হলেন হেনরি লরেন্স গ্যান্ট। তিনি 1861 খ্রিস্টাব্দ হতে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। 1887 খ্রিস্টাব্দে তিনি মিডব্রেল স্টিল কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। তিনি মনে করতেন ব্যবস্থাপনার বস্তুগত উপাদানের চেয়ে মানবিক উপাদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রমিক কর্মী নির্বাচন এবং বোনাস প্রথা প্রচলনে যথেষ্ট অবদান রাখেন। উৎপাদনের সময় নিয়ন্ত্রণের ক্ষেত্রে গ্যান্ট চার্ট তার সবচেয়ে বড় অবদান। এটা খুবই গুরুত্বপূর্ণ যে হেনরি লরেন্স গ্যান্ট উৎপাদনে সময় নিয়ন্ত্রণের জন্য আবিষ্কার করেন। সেটি হচ্ছে গ্যান্ট চার্ট। এটির মাধ্যমে উৎপাদনে সময় নিয়ন্ত্রণ করা যায় এই গ্যান্ট চার্টের মাধ্যমে, এবং এটাই হচ্ছে হেনরি লরেন্স গ্যান্টের সবচেয়ে বড় অবদান ব্যবস্থাপনার ক্ষেত্রে। তাছাড়া কলকারখানায় কর্মীদের অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়াতে অবদান রাখায় তাকে কলকারখানার শান্তির অগ্রদূত নামে আখ্যায়িত করা হয়। তিনি কলকারখানায় শ্রমিক কাজ করে তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা বাড়াতে অবদান রাখেন। এই জন্য তাকে কলকারখানা শান্তির অগ্রদূত নামে আখ্যায়িত করা হয়। তারপরে আসছে এলটন মেয়ো।
তিনি 1880 খ্রিস্টাব্দ হতে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ করেন। তিনি অস্ট্রেলিয়ায় এডেলেইডে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে স্কটল্যান্ডের এডেনবার্গে চিকিৎসাশাস্ত্রে এবং পরে অস্ট্রেলিয়ায় মনস্তত্ত্ব বিষয়ে অধ্যয়ন করেন। এরপর তিনি কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক পদে যোগদান করেন। এরপর তিনি ওয়েস্টার্ন ইলেকট্রনিক কোম্পানির হথর্ন প্ল্যান্টে 1927 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত গবেষণা চালান, যা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিল্প গবেষণা কর্তৃক পরিচালিত হয়। তিনি ব্যবস্থাপনায় মনস্তত্ত্বে প্রবর্তন করেন। তার মতে দলের সদস্যদের মধ্যে নিবিড় সম্পর্ক ও সুষ্ঠু ব্যবস্থাপনায় উৎপাদন বাড়ানোর সহায়ক। এলটন মেয়োকে মানব সম্পদ ব্যবস্থাপনার জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তাই এলটন মেয়োকে মানব সম্পদ ব্যবস্থাপনার জনক হিসেবে আখ্যায়িত করা, অর্থাৎ এলটন মেয়ো হচ্ছেন মানব সম্পদ ব্যবস্থাপনার জনক। তিনি ব্যবস্থাপনায় মনস্তত্ত্বের প্রবর্তন করেন। তবে হুগো মনস্তরবাদ, তিনি 1863 খ্রিস্টাব্দ হতে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত অবদান রাখেন। তিনি জার্মানির ডানজিগে জন্মগ্রহণ করেন। 29 বছর বয়সে 1892 খ্রিস্টাব্দে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি 1910 খ্রিস্টাব্দে ছাত্রদের নিয়ে শিল্প প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানের উপর গবেষণার কাজ শুরু করেন। এর আলোকে তিনি 1912 খ্রিস্টাব্দে সাইকোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এফিসিয়েন্সি নামক গ্রন্থ রচনা করেন। তিনি শিল্প মনোবিজ্ঞানের জনক হিসাবে পরিচিত। তাহলে হুগো মনস্তরবাদকে শিল্প মনোবিজ্ঞানের জনক বলা হয়, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসছে আমাদের সমসাময়িক যুগে ব্যবস্থাপনা, অর্থাৎ 1951 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা যুগের পরবর্তী সময়ে ব্যবস্থাপকীয় তত্ত্ব ও এর প্রয়োগ পদ্ধতি নিয়ে যে ব্যাপক গবেষণা শুরু হয় তা আজও এখনো চলমান আছে। বর্তমান সময়ে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদ, মনোবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানীদের চিন্তা ভাবনার দ্বারা ব্যবস্থাপনা ধারণা ও তত্ত্বে অনেক উন্নতি হচ্ছে। এছাড়া বর্তমান কম্পিউটার প্রযুক্তির যুগে ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ও সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি, ডিসিশন সাপোর্ট সিস্টেম ব্যবস্থাপনায় সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমসাময়িক যুগে ব্যবস্থাপনায় যে সমস্ত ব্যবস্থাপনাবিদ অবদান রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডগলাস, মারে ম্যাকগ্রেগর, আব্রাহাম হ্যারল্ড মাসলো, পিটার এফ ড্রুকার, স্টেফেন পি রবিন্স, উইলিয়াম ওচি। এই যারা অবদান রাখছেন তাদের বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ডগলাস মারে ম্যাকগ্রেগর 1906 খ্রিস্টাব্দ হতে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি এবং MIT স্কুল অফ ম্যানেজমেন্টের অধ্যাপক ছিলেন। 1960 খ্রিস্টাব্দে তার বিখ্যাত বই দি হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ প্রকাশিত হয়। ডগলাস মারে ম্যাকগ্রেগরের বিখ্যাত বই হচ্ছে দি হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ। তিনি এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বর প্রবক্তা ছিলেন। এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব এই বিষয়টি আমাদের একটি জানা দরকার। এক্স তত্ত্ব হচ্ছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা এবং ওয়াই তত্ত্ব হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। অর্থাৎ এক্স তত্ত্বে ব্যবস্থাপকগণ একজন শ্রমিককে মনে করেন তারা স্বভাবগতভাবে কাজে ফাঁকি দেয়, সুযোগ পেলে তারা কাজে ফাঁকি দেয়। তাদের নিকট থেকে যদি কাজ আদায় করতে হয় তাহলে শাস্তি মাধ্যমে কাজ আদায় করতে হবে বা জোরপূর্বক বা বল প্রয়োগ করে কাজ আদায় করতে হবে। আর এক্স তত্ত্বের ধারণা হচ্ছে যে এখানে ব্যবস্থাপক মনে করেন যে কর্মীরা কাজে ফাঁকি দেয় না, তারা অলস না, তাদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়া হলে, তাদের সাথে ভালো আচরণ করা হলে তারা কাজ সুন্দরভাবে সম্পাদন করবে। এটি হচ্ছে ওয়াই তত্ত্ব। তো এই তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব, এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব। এটার প্রবক্তা হচ্ছেন ডগলাস মারে ম্যাকগ্রেগর। এটি বর্তমানে মানব সম্পদ ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, সাংগঠনিক আচরণ ও সাংগঠনিক উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তিনি মূলত শিল্প কারখানায় মানবীয় সম্পর্ক উন্নয়নের উপর গবেষণা করেন।
তাহলে ডগলাস ম্যাকগ্রেগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে যে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের প্রবক্তা তিনি। এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং পরীক্ষায় এই বিষয়টা আমাদের আসে যে এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্বের প্রবক্তাকে ডগলাস মারে ম্যাকগ্রেগর, মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। তারপর আমরা হচ্ছে আব্রাহাম হ্যারল্ড মাসলো, ওনার নামও আমরা শুনেছি। তোমরা সবাই জানো 1908 খ্রিস্টাব্দ হতে 1977 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখেন। তিনি ছিলেন একজন আমেরিকান মনস্তত্ত্ববিদ। তিনি মনস্তত্ত্ব বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। 1943 খ্রিস্টাব্দে এই মনস্তত্ত্ববিদ কর্মক্ষেত্রে মানুষের আচরণের সাথে তার অগ্রাধিকারের ভিত্তিতে কিছু চাহিদা কাজ করে। এই বিষয় নিয়ে তিনি একটি জনপ্রিয় তত্ত্ব দেন। তার এই তত্ত্বটি মাসলোর চাহিদা সোপান তত্ত্ব নামে পরিচিত। এই তত্ত্বটি মাসলোর চাহিদা সোপান তত্ত্ব নামে পরিচিত। মাসলোর নিড হায়ারার্কি থিওরি, মাসলোর নিড হায়ারার্কি থিওরি বলা হয়। কর্মীদের প্রেরণা দানের ক্ষেত্রে এটি সর্বোচ্চ বিবেচনায় নেওয়া হয়। অর্থাৎ কর্মীদের প্রেরণা দান করার জন্য এই তত্ত্বটিকে অনুসরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে দেখব পিটার এফ ড্রুকার। পিটার এফ ড্রুকার তিনি 1909 থেকে 2005 খ্রিস্টাব্দ পর্যন্ত অবদান রাখেন। তিনি অস্ট্রেলিয়া জন্মগ্রহণকারী আমেরিকান ব্যবস্থাপনা বিশারদ, পরামর্শক, শিক্ষাবিদ এবং লেখক ছিলেন। তিনি তার লেখায় আধুনিক ব্যবস্থাপনায় সংগঠনের বাস্তবসম্মত ভিত্তি নির্মাণে অবদান রাখেন। আর তিনি উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা MBO ধারণা প্রবক্তা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্ট বাই উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রবক্তা। তিনি ব্যবস্থাপনাকে বলতেন ব্যবস্থাপনায় যে কাজ করতে গেলে একটা প্রতিষ্ঠান অবশ্যই উদ্দেশ্য থাকতে হবে এবং সেই উদ্দেশ্যগুলির উপরে একটা মূল উদ্দেশ্য থাকবে। সেই মূল উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানের কাজগুলোকে ভাগ করে বিভিন্ন কর্মচারীর উপর দায়িত্ব দিতে হবে এবং তাদের একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। এভাবে সামগ্রিক উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। এই জন্য পিটার এফ ড্রুকার উনি হচ্ছেন আমাদের উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রবক্তা, যেটাকে নিতে বলা হয় MBO, ম্যানেজমেন্ট বাই অবজেক্ট। তারপরে ব্যবসায় প্রতিষ্ঠানে জ্ঞানকর্মী এর ধারণা তিনি সর্বপ্রথম প্রয়োগ করেন। ব্যবসায় প্রতিষ্ঠানে জ্ঞানকর্মীর ধারণা তিনি সর্বপ্রথম প্রয়োগ করেন। তার সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত গ্রন্থ হচ্ছে দি প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, যেটা 1954 সালে প্রকাশিত হয় এবং পিটার এফ ড্রুকারকে ব্যবস্থাপনা তত্ত্বের জনক বলা হয়। তাহলে ব্যবস্থাপনা তত্ত্বের জনককে পিটার এফ ড্রুকার। পিটার এফ ড্রুকার হচ্ছে ব্যবস্থাপনা তত্ত্বের জনক এবং উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনার প্রবক্তা, অর্থাৎ MBO ধারণার প্রবক্তা। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে MBO ধারণার প্রবক্তাকে পিটার এফ ড্রুকার এবং ব্যবস্থাপনা তত্ত্বের জনক হচ্ছে পিটার এফ ড্রুকার। তারপর আছে স্টেফেন পি রবিন্স। 1943 থেকে 1943 খ্রিস্টাব্দ হতে বর্তমান সময় পর্যন্ত স্টেফেন পি রবিন্স তিনি একজন বিখ্যাত আমেরিকান লেখক এবং গবেষক। তিনি বর্তমান সময়ের ব্যবস্থাপনা সাংগঠনিক আচরণের উপর বই লেখেন। তার লিখিত বই সবচেয়ে বেশি বিক্রি হয় এবং এটা 6 বিলিয়নেরও বেশি এটা বিক্রি হয়ে থাকে বইটি। তার লেখায় তিনি সাংগঠনিক দ্বন্দ্ব, ক্ষমতা, রাজনীতি, ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অনেক মূল্যবান বিষয় সম্পর্কে আলোচনা করেন এবং এগুলো লেখার জন্য তিনি ব্যবস্থাপনায় স্মরণীয় হয়ে আসেন স্টেফেন পি রবিন্স। আবার আছে আমাদের উইলিয়াম ওচি। 1943 খ্রিস্টাব্দ হতে বর্তমান সময় পর্যন্ত তিনি আমেরিকান অধ্যাপক ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিখ্যাত লেখক। জাপানি ব্যবস্থাপনা পদ্ধতি অধ্যয়ন এবং গবেষণায় দীর্ঘ সময় অতিবাহিত করেন। 1981 খ্রিস্টাব্দে তিনি জেড তত্ত্ব, জেড থিওরি প্রবর্তন করেন। এ তত্ত্বে আমেরিকান ব্যবস্থাপনার দৈন্য কাটাতে জাপানি ব্যবস্থাপনাকে মডেল হিসেবে নিয়ে উভয় ব্যবস্থাপনা পদ্ধতির মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্পর্কে ধারণা দেন হচ্ছে কি উইলিয়াম ওচি। এ তত্ত্বকে ডগলাস ম্যাকগ্রেগর উদ্ভাবিত এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের বিস্তৃত রূপ হিসাবে গণ্য করা হয়। তাহলে উইলিয়াম ওচি হচ্ছে জেড তত্ত্বের প্রবক্তা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের একটা মিশ্রিত রূপ হচ্ছে আমাদের জেড তত্ত্ব, এটা হচ্ছে আমাদের জেড তত্ত্ব। তাহলে জেড তত্ত্বের প্রবক্তাকে উইলিয়াম ওচি, আমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যন্ত যা আলোচনা করলাম
এবং এখানে অনেক ছোটখাটো প্রশ্ন তোমাদের হয়, সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো আমি এক নজরে আবার জানার চেষ্টা করেছি। আধুনিক যুগে, যেটা আমি এক নজরে আধুনিক যুগ, শিল্প বিপ্লবের সময়কাল কত এটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1750 খ্রিস্টাব্দ হতে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত। শিল্প বিপ্লব প্রথম কোন দেশে সংঘটিত হয়েছিল? ইংল্যান্ড বা ব্রিটেনে। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে? রবার্ট ওয়েন। মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে? এলটন মেয়র। কম্পিউটার আবিষ্কার করেন কে? চার্লস ডেভিড। এগুলো বললাম আগে, সেই বিষয়গুলো আপনার ভিত্তি করছি। রবার্ট ওয়েন কোন সময়ের ব্যবস্থাপক ছিলেন? শিল্প বিপ্লব কালে। আধুনিক যুগে, কিন্তু আমরা আধুনিক যুগ আলোচনা করার সময় এটাকে তিনটা ভাগে ভাগ করেছি। একটা শিল্প বিপ্লব সময়কাল, শিল্প বিপ্লবের পরবর্তী সময়, আর একটা হচ্ছে সমসাময়িক কাল। শিল্প বিপ্লব শুরু হয়েছিল আমাদের মনে রাখতে হবে, এটা 1750 খ্রিস্টাব্দ হতে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 1851 খ্রিস্টাব্দ হতে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত শিল্প বিপ্লব পরবর্তী যুগ, যেটাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগ। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যুগে অর্থাৎ 1951 খ্রিস্টাব্দ হতে বর্তমান সময় পর্যন্ত বলা হয় সমসাময়িক যুগ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। এফ.ডব্লিউ. টেলর কোন যুগের ব্যবস্থাপক? যদি আধুনিক যুগ ও শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আমরা দুটাই দিতে পারি। যদি একটা থাকে, দুটা থাকবে না, একটা থাকবে, যেটা থাকবে সেটা তোমাদের দিতে হবে। কে সমন্বয় নীতির ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন? মেরি পার্কার হলেট। মেরি পার্কার হলেট, বানাতে একটু ভুল হয়েছে, মেরি পার্কার হলেট। সিস্টেম বা পদ্ধতিগত মতবাদের প্রবক্তাকে? চেস্টার আরভিং বার্নাম। এটা মনে রাখতে হবে। এমবিও মতবাদের প্রবক্তাকে? পিটার এফ ড্রুকার। এটা আমি কিছু আগে বললাম। এক্স তত্ত্ব ওয়াই তত্ত্বের প্রবক্তাকে? ডগলাস মারে ম্যাকগ্রেগার। ডগলাস মারে ম্যাকগ্রেগার। জেড তত্ত্বের প্রবক্তাকে? উইলিয়াম ওসি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমবিকাশ, সেখানে আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ সম্পর্কে আলোচনা করেছি। এবং সেই আলোচনাগুলো তোমরা বাড়িতে বই থেকে একটু পড়াশোনা করবা, আমার লেকচারটা একটু ফলো করবা। আর আশা করবো যে আশা করছি তোমরা সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বার্তা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।